মনে পড়ে অনেক কথা। এখানে গল্প নয়, সত্য ঘটনা বলা হয়। নমস্কার, স্বাগত জানাই মনে পড়ে অনেক কথার আজকের এপিসোড অভিশপ্ত ভিলার প্রথম পর্বে, যা আমার জীবনের একটি বাস্তব উদাহরণ। ছোটবেলা থেকে আমার ডায়েরি লেখার একটা ভীষণ ভয়ানক অভ্যাস ছিল। আমি খুব ভালোবেসেই কাজটা করতাম। সারাদিন কি করছি, কি না করছি, কোথায় যাচ্ছি বা জীবনের ভালো ভালো মুহূর্তগুলি আমি ডায়েরিতে লিখে রাখতাম। ওই আর কি, যাকে বলে দিনপঞ্জিকা। আজ আমি আপনাদের কাছে আমার জীবনের একদম একটা সত্যি ঘটনা শেয়ার করতে চলেছি। বর্তমানে কাজের চাপ, সংসারের চাপ, পরিস্থিতির চাপে আর সেইভাবে ডায়েরি লেখা হয়ে ওঠে না। তাই ব্যাপারটা পুরোটাই আউট অফ সাইট আউট অফ মাইন্ড হয়ে গেছে। কিন্তু হঠাৎ করেই একদিন কোনো একটা কাজ করতে গিয়ে সেই পুরনো ডায়েরিগুলি আমি হাতে পেলাম। ডায়েরিগুলো খুলে আমি পড়লাম, খুব ভালো লাগলো। তখন ভাবলাম যে এই ভালো লাগাটুকু আমি নিজেই একা কেন উপলব্ধি করব, আমার বন্ধুদের মধ্যেও যদি আমি শেয়ার করি তাহলে কেমন হয়। যেই ভাবা সেই কাজ। আজ আমি তোমাদের সঙ্গে আমার জীবনে ঘটে যাওয়া সেই সত্য ঘটনাটা শেয়ার করতে চলেছি। তোমরা হয়তো শুনে ভাববে, এটা আবার হয়, এটা আবার হয় নাকি? হ্যাঁ বন্ধুরা, আমারও সেই দিন সেই সময় সেম এই কথাটাই মনে হয়েছিল। দেখো, যুক্তিতর্কের বাইরে গিয়েও এমন কিছু ঘটনা আমাদের জীবনে ঘটে যা বাস্তবে হয়তো কোনো মিল খুঁজে পাওয়া যায় না, আবার তাকে পুরোপুরি ইগনোরও করা যায় না। ছোটবেলা থেকে বাচ্চারা যেভাবে ভূতে ভয় পায়, সেই ব্যাপারটা কিন্তু আমার মধ্যে কোনো কালেই ছিল না। জানি না কেন আমার সবসময় এটাই মনে হতো যে যাকে আমি চোখে দেখতে পাচ্ছি না তাকে আমি আবার কিসের ভয় পাবো। তো এই ব্যাপারটা নিয়ে আমি কোনোদিনই প্রাধান্য দিইনি। আমার বাবারা 4 ভাই, মানে আমার 3 জ্যাঠা, তাদের ছেলে মেয়েরা এবং আমরা হচ্ছে 2 বোন 1 ভাই। সন্ধ্যের সময় পড়ার শেষে গরমকালে বাবা আমাদেরকে নিয়ে বসে গল্প শোনাতেন, এবং গল্প শোনাতে শোনাতে মাঝে মধ্যে বাবা বলতেন, দেখি তো কে উপরকার ছাদ থেকে অন্ধকারে ঘুরে আসতে পারে। তো কেউ যেত না, আমি কিন্তু গুটি গুটি পায়ে চলে যেতাম। তো এই হচ্ছে আমার ছোটবেলাকার ঘটনা। এবার আসি সেই আসল অভিজ্ঞতার কথায়। আমাকে কর্মসূত্রে কলকাতার বাইরে যেতে হয়, অন্য একটি জেলায়, অন্য একটি ভাড়া বাড়িতে গেছিলাম। আমার সঙ্গে আমার মেয়ে, আর আমার সঙ্গে গেছিল আমারই বিজনেসের একজন লেডি স্টাফ, যাকে আমি কলকাতা থেকে নিয়ে গেছিলাম। যেহেতু স্টাফটি একজন মহিলা ছিলেন, তাই তার সম্পূর্ণ দায় দায়িত্ব আমারই ছিল। তাকে তো আমি আলাদা বাড়ি ভাড়া করে রাখতে পারি না, কারণ তারও একটা সিকিউরিটির ব্যাপার আছে। তাই মনে মনে ভেবেইছিলাম যে এমন একটা বাড়ি নেব যেখানে আমি আমার মেয়েও থাকতে পারবো আর ওই স্টাফটিকেও রাখতে পারবো। তার জন্য একটা বড় বাড়ি আমার খুব প্রয়োজন ছিল। যাই হোক, বাড়ি তো আমি পেলাম। বাড়িটা ছিল 2 তলা। 1 তলায় থাকতেন বাড়ির ওনার, মানে ওই বাড়ির মাসিমা আর ওনার হাজবেন্ড মেসোমশাই। ছোটবেলায় থেকে আমি একটু খোলামেলা পরিবেশ, বড় বড় ঘর, বড় বারান্দা, এরকম বাড়িতে থাকতে খুব পছন্দ করতাম। তো যাই হোক, আমি ঠিক আমার মনের মতনই একটি বাড়ি পেলাম। যেদিন আমি বাড়িটি দেখতে গেলাম সকালবেলায়, বাড়িটি দেখতে গিয়ে মাসিমাকে বললাম, মাসিমা তাহলে চলুন ওপরটা দেখে আসি ঘরগুলো। মাসিমা আমার হাতে চাবিটা দিলেন এবং বললেন, না 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 না, ঠিক আছে, তুমি যাও, তুমি থাকবে, তুমি দেখে নাও, আমি আর গিয়ে কি করব। ব্যাপারটা না আমাকে খুব আশ্চর্য করেছিল। কিন্তু কি বলতো বন্ধুরা, পরের দিন আমার বিজনেসের ওপেনিং, তো তখন আমার এই বিষয়গুলো নিয়ে মাথা ঘামানোর সময় ছিল না। আমার চিন্তা ছিল আগামী দিন বিজনেস ওপেনিংয়ে কিভাবে কি করব, কিভাবে কাস্টমার হ্যান্ডেল করব, কিভাবে গেস্টদেরকে আতিথেয়তা করব, এই নিয়ে একটা বিশাল চাপ ছিল। তারপর মাসিমার হাত থেকে আমি চাবিটা নিই এবং আমার মেয়েকে সঙ্গে করে 2 তলায় যাই। 2 তলায় গিয়ে তো জাস্ট ওয়াও, এত সুন্দর সুন্দর বড় বড় ঘর, আর পুরো কিরকম বাড়িটা বলো তো, পরপর 4টে ঘর, আর 4টে ঘরের সামনে
মোটামুটি একটা বিশাল বড় বারান্দা, একটা সুন্দর বাড়ি, ঠিক যেমনটি হয় তেমনটি। কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট ছিল, সেটা হচ্ছে বারান্দায় দাঁড়িয়ে যখন আমি বাইরের দিকে দেখব, তখন সামনে ছিল একটা শুকিয়ে যাওয়া জংলা পুকুর, ঝোপ ঝাড়ে ভর্তি ছিল, আর পুরো অন্ধকার অন্ধকার একটা ব্যাপার ছিল। তো ঠিক আছে, ওটাকেও আমি অত গুরুত্ব দিইনি, ইগনোর করে গেছি। পুকুরটা জংলা হলো, পুকুরটার চারিপাশে ছিল অনেক বসতি, সেখানেও কিন্তু বড় বড় দোতলা বাড়ি, তিনতলা বাড়ি, জনবসতি ছিল। তো ব্যাপারটা আমাকে অতটা ভাবায়নি। কিছু দেখার পর আমার পছন্দ হয়ে গেল, আমি আর দ্বিতীয় চিন্তা করলাম না। তবে তখন আমার ইমিডিয়েট একটা ঘরের দরকার ছিল। আমি মেয়েকে নিয়ে নিজেই এলাম, মাসিমার হাতে চাবিটা দিলাম, অ্যাডভান্স করলাম এবং বাড়ির থেকে বেরিয়ে আসলাম। কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানো তো, মাসিমা আমার সঙ্গে সঙ্গে এলেন এবং আমাকে মেন রোড পর্যন্ত পৌঁছে দিলেন। ব্যাপারটা আমার খটকা লাগেনি তা নয়, খটকা লেগেছে, কিন্তু আবার এটাও মনে হলো যে উনি হয়তো খুবই সজ্জন ব্যক্তি, তাই হয়তো আমাকে এতদূর পর্যন্ত এগিয়ে দিয়ে গেলেন। আর একটা জিনিস আমি নোটিস করেছিলাম, সেটা হচ্ছে মাসিমার সঙ্গে যখন আমি ফিরছিলাম, তখন ওই পাড়ার কিছু বাসিন্দা আমার পা থেকে মাথা পর্যন্ত দেখছে এমন ভাবে যেন আমি একটা আস্ত পাগল, আর কিছু একটা বলতে চাইছে। কিন্তু যেহেতু সঙ্গে আমাদের মাসিমা গার্ড দিয়ে নিয়ে যাচ্ছেন, ওর জন্য সাহস করে কেউ কিছু বলে উঠতে পারছেন না। মেয়ের এই ছোটখাটো ব্যাপারগুলো মাথা ঘামায়নি, মনে হয়নি তা যে নয়, মনে আমার কিন্তু হয়েছে যে এরকম একটা অদ্ভুত ব্যাপার, যার বাড়িতে আমরা ভাড়া নিতে আসছি সেই উপরে উঠলো না, আমাদের একা পাঠিয়ে দিল, আবার আমাদের মেন রোড পর্যন্ত পৌঁছে দিল। ব্যাপারটা কি? তো ঠিক আছে, চলো, অত ভাবার এখন বিষয় নয়, এখন আমাদের একটা বাড়ি পাওয়া নিয়ে কথা। 6 সেপ্টেম্বর সকাল সকাল আমরা বাড়িটিতে এন্ট্রি নিলাম, আমি, আমার মেয়ে আর কলকাতা থেকে আনা ওই লেডি স্টাফ। মাসিমার কাছ থেকে চাবি নিলাম, চাবি নিয়ে যখন আমরা উপরে উঠলাম, দরজাটি খুলে একটা অদ্ভুত অনুভূতি আমাদের হলো প্রত্যেকের, যেন অনেক অক্সিজেন কম ওখানে, নিঃশ্বাস নিতে গেলে কিরকম একটু কষ্ট হচ্ছে, একটা গুমোট পরিবেশ, বাতাসটা যেন প্রচন্ড গরম, আর একদম বাজে একটা স্মেল, একদম আস্তে আস্তে একটা গন্ধ। জানি না এত খোলামেলা বাড়ি সেদিন কিন্তু হয়নি, আজ কেন হচ্ছে। তো আমার মনে হলো যে অনেকদিন তো ওপরে কেউ থাকে না, মাসিমারা তো নিচেই থাকেন, তার জন্য হয়তো এরকম পরিবেশ। ঠিক আছে, চলো, ওটাকেও আমি ইগনোর করে চলে এসেছি, যে সকালবেলা আমরা যখন এসছি একটা লেবার দিয়ে পুরো বাড়িটা পরিষ্কার করিয়ে নেব। সেই দিনও কিন্তু মাসিমা আমাদের সঙ্গে ওপরে এলেন না, আমাদের হাতে চাবিটা দিলেন, দিয়ে বললেন ঠিক আছে তোমরা উপরে যাও, আমি নিচেই আছি। তো আমি ভাবলাম বয়স হয়েছে তো, দোতলায় ওঠা হয়তো ওনার জন্য একটু কষ্টকর, তাই হয়তো দোতলায় উঠতে চান না। এটাও আমি সেদিনকে মাথায় নিইনি, আর এটা নিয়ে ভাববার সময়ও ছিল না। কিন্তু একটা জিনিস আমি তোমাদের না বলে পারছি না, এই ঘটনাটা যখনই আমি কাউরির কাছে বলতে গেছি, বা হয়তো মনে মনে ভেবেছি, আমার গোটা শরীরের রোম খাড়া হয়ে গেছে, আমার এত শরীর খারাপ করতে শুরু করতো যে আমি সেটা তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি কথা বলতে চাই, আমি কথা বলতে পারি না। এই যে এখন আমি তোমাদের সঙ্গে গল্পটা করছি, আমার কিন্তু অলরেডি শরীরের মধ্যে সেই রিয়াকশন শুরু হয়ে গেছে। কিন্তু ওই যে মনে মনে ভেবেছি যে ভালো মন্দ সুখ দুঃখ আমি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, পরের দিন সকালবেলায় উঠতে হবে, সেই জন্য সেই দিন তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়ি। রাত্রি যখন ঠিক 1টা কি 2টো এর মাঝামাঝিই হবে, হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। আমি বিছানার মধ্যে উঠে বসে আমি দেখছি আমি প্রচন্ড পরিমাণে ঘামছি। তো আমি ব্যাপারটা বুঝতে পারছি না যে কি হচ্ছে, আমার কি শরীর খারাপ করছে নাকি অন্য কিছু।
আর সেদিন থেকেই শুরু হলো আমাদের জীবন যুদ্ধ। ওই বাড়িটিতে আমরা কিন্তু বেশি দিন থাকতে পারিনি, 2 মাস ছিলাম। 2 মাসের পর আমাদের বাড়িটি ছেড়ে চলে আসতে হয়। এই 2 মাসে প্রত্যেক দিন রাত্রিবেলায় আমাদের সঙ্গে কি কি ঘটনা ঘটেছে, প্রত্যেকটা ঘটনা আমি তোমাদের শেয়ার করব। পরবর্তী ঘটনাটি আমি পরের এপিসোডে নিয়ে আসছি। তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ও পাশের বেল আইকনটি প্রেস করে দিও সর্বপ্রথম নোটিফিকেশন পাওয়ার জন্য। চ্যানেলটিকে লাইক করে দিও আর শেয়ার করে দিও। কেমন? টাটা।